মুক্তি আশ্চর্য হলো, এ কেমন লোক? মাত্র পানি পানি করে চেঁচালো, এখন বলছে খাবে না। এর কোনো অর্থ হয়? সে একটু বিরক্ত হলো, কত কাজ ফেলে রেখে এসেছে, অতঃপর তার বিরক্ত হওয়া জায়েজ। সে সবেগে ভ্রু উঁচিয়ে শুধালো, খাবেন না মানে? মাত্রই তো চাইলেন। ওর কথা সম্পূর্ণরূপে অব্যগ্র অগ্রাহ্য করে ততক্ষণে কাঠখোট্টা লোকটা দীর্ঘপেশী দুর্বল শরীরটা টেনে বেরিয়ে গেলেন। মুক্তি অবাক নেত্রে নীরব শ্রোতার ন্যায় নির্বিশেষে নেত্রমণিতে কেবল দেখে গেল। তো ওর মুখাবয়বের ভাষারা হারিয়ে বিমূর্ত। নিখিল হাতের ইশারায় মুক্তিকে যেতে বলল। মুক্তির সন্দিগ্ধ নজরে তাকাতে তাকাতে ভেতরে চলে গেল। না ফের আরেকবার পিছু ঘুরে পাখির রুমটির দিকে চাইল। মনে হলো পর্দার আড়ালে ভীতু ছোট মুখটা লুকিয়ে আছে। মেয়েটা ইচ্ছে করেই এমন অদ্ভুত আচরণ করছে, তাকে কষ্ট দিতে যেন উঠে পড়ে লেগেছে। তিনি বুক ফুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ফের বিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এতক্ষণ সবই শুনছিল পাখি। উনি যে পানির ছুতোই ওর সঙ্গে দেখা করতে চেয়েছিল সেটা স্পষ্ট পরিষ্কার। পাখি ইচ্ছে করেই বের হয়নি, যায়নি ওনার সামনে। গায়ে তার জ্বর, কটা দিনে নখের যন্ত্রণায় ঘুম নেই চোখে। সকলে জানে তার জ্বর, নখের কথা এখনো কারো জানা নেই, সেই জানায়নি। দুপুরে আবার নওয়াব খেতে আসলো, তখনও খাবার করে পাখির দেখা মিলল না। তার তৃষ্ণার্ত আঁখি জোড়ায় আকাশ সম ভালোবাসা লুকায়িত নিয়ে ওকে খুঁজেছিলেন। ওই মুখটি বেশ কয়েকবার তালাশ করলেন, সন্ধানে সন্ধানে ওত পেতেই ছিলেন, অথচ মেয়েটা লাপাত্তা। ইচ্ছে করে নিজেকে লুকিয়েছে শকুনি দৃষ্টিজোড়ার আড়াল থেকে। ওনার শুকনো গলা দিয়ে ভাতের দানা নামল না। একে তো মোটা চালের ভাত, তার উপর মনের ভেতরে গভীর দোটানার যুদ্ধ, আকাশ সমতুল্য অশান্তি, দুশ্চিন্তা। এত এত দুশ্চিন্তা মস্তিষ্কে পাকিয়েছে, বাসা বেঁধেছে। তখন ভাত খেতে কি আর রুচিতে টানে? অতঃপর তিনি পানি ঢেলে উঠে গেলেন। মানিক বৃদ্ধা অবাক নেত্রে গুরুগম্ভীর মুখটা নিয়ে সবটা দেখলেন। বেশ আগ্রহ নিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তরকারি কি ভালো হয়নি? ভালো হয়েছে চাচা, তবে মুখে স্বাদ নেই। সবে জ্বর থেকে উঠেছি তো, তাই রুচি নাই। কটা দিন যাক, স্বাদ ফিরে আসবে। রাতে তুমি কি খাইবা বলে দাও, তোমার কাকি তা রান্না করবে। আমার জন্য আলাদা রান্না করার প্রয়োজন নেই চাচা, আপনারা যা খাবেন তাতেই চলবে। মানিকপ্রীতি আর কিছুই বললেন না, তবে মনে মনে ভীষণ সংশয়ের দোটানায় পড়ে গেলেন। কোন কারণে খাবারের প্রতি ছেলেটার বিমূর্তা ঠিক টের পেলেন না। বেরিয়ে যাওয়ার আগে পাখির রুমের সামনের দিকে এসে কদম ধীরজ হয়ে পড়ল। তিনি অবিলম্বে দাঁড়িয়ে যান। এক পলক বন্ধ দরজাটির পানে তাকিয়ে ফোঁস করে গরম 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 উষ্ণ শ্বাস পেলেন। এত এত রাগ লাগলো, ইচ্ছে করলো লাথি মেরে বন্ধ দরজাটি ভেঙে ফেলতে। এরপরে ও চুলের মুঠিটা শক্ত করে চেপে ধরে চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে, পাশানি, এ কটা দিনে একবারও কি আমার কথা মনে পড়েনি? কেমনে পারলি এমন নিষ্ঠুর হতে, কেমনে? চোখের ভেতরে যে বারুদ জ্বলে উঠেছিল তা নিভিয়ে নিন। দাঁতে দাঁত পেশেন। এরপরে মনের ভেতরে অসংখ্য রাগ যে চেপে পুষে নিয়ে বেরিয়ে গেলেন। পাখি খাটের সঙ্গে হেলান দিয়ে নির্বিঘ্নে বসে রয়। মুখাবয়ব যথেষ্ট শান্ত, নিষ্প্রাণ, দৃষ্টি দুটো খোলা জানলাটির দিকে নিবদ্ধ। শুকনো মুখটায় একরাশ কষ্ট যন্ত্রণা যা স্পষ্ট। তার কি কষ্ট হচ্ছে না? যন্ত্রণা হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বিরহের যন্ত্রণায় বুকটা ছিঁড়ে যাচ্ছে। শারীরিক ও মানসিক উভয়ভাবে সে অসুস্থ। তার চেয়ে বেশি কষ্টদায়ক ছিল ওনার ওই ব্যবহারগুলির ভার বহন করা। রাত তখন আন্দাজ 2টোর ঘরে হবে। জ্বরে গা পুড়ে যাচ্ছিল মেয়েটার। কয়েকটা দিন ধরে কাঁচা নখের ব্যথা বাঁধছিল। পাখি কথাটা এড়িয়ে চলছিল। ব্যাপারটা সকলের থেকে সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিল। ভেবেছিল কিছুদিন হাঁটাচলা কম করলে ভালো হয়ে যাবে, তাই তেমন কাউকে জানেনি। কিন্তু আজ সহ্যের সীমা পেরিয়েছে। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ফুলে গুলুম গুলুম হয়ে উঠেছে। নখটা ইনফেকশন হয়ে গিয়েছে। ব্যথার পীড়নে এবার আর্তনাদ না করে পারল না। সহ্য করার সীমা অতিক্রম করেছে। গুনগুনিয়ে কেঁদে যাচ্ছিল। মানিক বৃদ্ধার আচমকা ঘুম ভেঙে গেল। অমন কান্নার করুণ সুর শুনে তিনি মস্তিষ্ক সজাগ করে উঠে বসলেন। কতক্ষণ নীরবে কান খাড়া করে বুঝতে চেষ্টা করলেন কোন দিক থেকে কান্নার সুরধ্বনির উৎস ছুটে আসছে। তার পাশের রুম থেকে করুণ সুরে মেয়েলি গলার সুরের আর্তনাদ ওনার উৎকর্ণে হু হু করে আসে। বড়ই আশ্চর্য হলেন। গত 2 দিন কাজের চাপে মেয়েটার তেমন খোঁজখবর নেওয়া হয়নি। শুনেছিলেন জ্বর এসেছে, না পা এনে দিয়েছিলেন খেতে। এরপরে আর জানা হয়নি জ্বর ভালো হয়েছিল কিনা। তবে কি ওর জ্বর আবার ক্রমশ বেড়েছে? তৎক্ষণাৎ তিনি চট করে বিছানা ছাড়েন, দ্রুত খাট থেকে নেমে যান।
সোজা পাখির রুমে ঢুকে পড়েন। রুমের লাইট চলছে, মেয়েটা জেগে পা ধরে করুণ সুরে লাগাতার কান্না করে যাচ্ছে, গাল দুটি জলে ভেজা। উনি হন্তদন্ত হয়ে ছুটলেন ওনার নিকটে। ডান পাটার দিকে তাকিয়ে দেখলেন ফুলে পাটি আলুথালু হয়ে আছে। প্রখর ব্যথার পীড়নে পাখির চোখ মুখ লিচে আকার ধারণ করে এসেছে। দ্রুত মেয়েকে বুকের মধ্যে নিয়ে এলেন। কান্নার একটি আশ্রয়স্থল পেয়ে মেয়েটা এবার গলা ছেড়ে কেঁদে কেঁদে অশ্রু ফেলে যাচ্ছে। ততক্ষণে ঘরের সকলের ঘুম উড়ে গেল। অজানা আতঙ্ক ভয় নিয়ে ওর রুমে ভিড় জমালো। স্বাধীন শুধালো, এমন মাঝরাতে মরা কান্না জুড়ে দিয়েছিস কেন? মাগো, কি ভয়টা না পেয়েছিলাম। মানুষ চোর আসলেও এমন জোরে চিল্লায় না। কাজল রেখা চোখ রাঙালেন। তুই ঘরে যা। স্বাধীন লম্বা আলস্যমি দিয়ে বলল, তোমার শখের মাইয়ার চিল্লাই নিতে ঘুম ভাঙছে। ঘুম তো আমার বউটা না শুইলেই চলে আসবে। মুক্তি অধর চেপে হেসে ওর কাঁধে চর বসালো। চুপ থাক বেয়াদব, নয়তো থাপ্পড় খাবি। স্বাধীন পাত্তা দিল না। খাটের ওপর ঘাঁটি মেরে গিয়ে বসলো। গায়ে লেপ জড়াতে জড়াতে ফের বলল, এখন আর ঘুম আসবে না, থাকি, বরং বিরক্ত করব না। কাজল রেখা আর কিছুই বললে না। মানিক বৃদ্ধা পাখিকে বুকের সঙ্গে জড়িয়ে ওর যন্ত্রণা কিঞ্চিত উপলব্ধি করতে চাইলেন। চোখ মুখ কুচকে আঘাতপ্রাপ্ত জায়গাটা ভালো করে দেখতে চাইলেন। সামান্য ছুতেই পাখি ছটফটিয়ে উঠল, গলা ছেড়ে চিৎকার করে উঠল। ধৈর্য না। ওর যন্ত্রণার একাংশ তিনি অনুভব করতে পারলেন। ব্যথাতুর মুখটা বড়ই অশান্ত করে তুলল ওনাকে। আতঙ্ক মাখা মুখ ও তীব্র উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেন, কোথায় কষ্ট আছে আমার আম্মার? ক্রন্দনরত দৃষ্টিচোরা ঝাপটিয়ে মেয়েটা চোখ খিচে আঙুল দিয়ে ইশারা করে বলল, আব্বা, আমার কাঁচা নখ উঠে গেছে। মানিক বৃদ্ধা আটকে উঠলেন। উদ্বেগ উত্তেজনা নিয়ে জানতে চাইলেন, সে কিভাবে? পাখি সত্যি কথা চেপে গিয়ে বলল, ইটের সঙ্গে উষ্টা খেয়ে। স্বাধীন ফোড়ন কেটে বলল, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটলে উষ্টা তো খাবি। মানিক বৃদ্ধা গরম চোখে স্বাধীনের দিকে তাকালেন। স্বাধীন ওনার রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল। পাখি ফের বলল, আব্বা, আমার পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না আব্বা। পায়ের মধ্যে শিরশির করে, কামড় মারে, অবশ অবশ লাগে, যন্ত্রণায় আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। মানিক বৃদ্ধা ওর মাথায় স্নেহের হাত রেখে কোমল প্রাণ কণ্ঠে বললেন, কান্দেন না আম্মা, সকাল হইতে দেন, ডাক্তার তো মাঝরাইতে পাওয়া যাইব না। পাখি শোনে না। তার যন্ত্রণা সে কাউকে বোঝাতে পারছে না, গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে। মানিক বৃদ্ধা নিথরের ন্যায় বসে রইলেন। তার মাথা কাজ করছে না। এত রাতে এখন কি করবেন? কোথায় পাবেন ডাক্তার? ফার্মেসিতেও খোলা নেই। এদিকে মেয়েটা যন্ত্রণায় ছটফটিয়ে যাচ্ছে। সেই কষ্ট একজন পিতা হয়ে তিনি সহ্য করতে পারছেন না। কলিজা ফেটে যাচ্ছে, বুকে পানি নেই। সন্ধ্যায় ব্যাপারটা জানালেও এতক্ষণে ওষুধ এনে দিতে পারতেন। কাজল রেখা দ্রুত হারিকেন জ্বালিয়ে নিয়ে এলেন। হেরিকেনের ওপর শুকনো কাপড় গরম করে ফোলা স্থানে ছ্যাঁকা দিতে লাগলেন। এমন মাঝরাতে তো ডাক্তার পাওয়া যাবে না, তাই আপাতত প্রাথমিক চিকিৎসাটা দেওয়াই যায়। সকাল হলে তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে। এখন রাতটা কোনো রকমে পার করলেই হলো। গরম গরম উষ্ণতা পেয়ে ব্যথা কিঞ্চিত কম লাগলো। এখন একটু আরামদায়ক লাগছে। ওর আব্বার বুকের মধ্যেই মেয়েটা ফোপাতে ফোপাতে ঘুমিয়ে গেল। সারা রাত কারোরই তেমন ঘুম হলো না। সকাল হওয়ার পর পাখিকে নাস্তা খাইয়ে 9টার দিকে ডাক্তার দেখিয়ে আনলেন। ডাক্তার ব্যথা কমার ওষুধ আর মলম দিয়েছে। স্যাভলন দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলেন। সেদিন রাত 2টোর দিকে লোকটার আগমন ঘটে। তখন মধ্যরাত্রি। কুকুরের অমন নির্মম থেকে নিষ্ঠুরতম ডাক লোমহর্ষক ভয়াতুর চেতনা বাড়িয়ে তোলে। সেসব উপেক্ষা করে তিনি বৃদ্ধা বাড়ি ছুটে চলেন। তার প্রিয় ফুলটি যে সেই বাড়ির আঙিনায় ফুটে আছে, তার সুবাস ওনার ভীষণ প্রিয়, যা তাকে আফিমের মতন বড্ড টানে। জানলার কপার সতর্কতার সঙ্গে খুলে ফিসফিসিয়ে ডাকলেন, কলিজা, কলিজা ওঠ। এই ওঠে না। ও ওঠে না দেখে ওর পা ধরে তিনি টান দিলেন। সঙ্গে সঙ্গে মেয়েটা ব্যথার প্রভাবে মুখ খিচে নিয়ে দ্রুত উঠে বসলো। ভ্রু উঁচিয়ে চোখ কোচকালো। কপলতায় স্পষ্ট চিন্তান্বিত সূক্ষ্ম ভাঁজ রেখা। নেত্রমণি ঘুরিয়ে জানলার দিকে নাই, অমনি লম্বাটে প্রশস্ত ছায়াটি চোখে পড়ে। বুঝতে অসুবিধা হলো না কাজটা কার। তৎক্ষণাৎ দ্রুত তড়িঘড়ি করে জানলার কপাট আটকাতে চাইল। তার আগেই লোকটা ছো মেরে ওর হাত দুটি নিজ হাতের মুঠোয় নিয়ে এলো। ওর হাতে পুরুষালী হাতের আঙুলগুলি ঘর্ষণ করতে করতে বললেন, তোর সঙ্গে জরুরি কথা আছে, জানালা একদমই বন্ধ করবি না, তাহলে দরজা ভেঙে ঘরে এসে সোজা খাটের পায়ার সঙ্গে সারা রাত বেঁধে রাখবো।
পাখি নীরবে চুপ করে রইল, দৃষ্টিজোড়া ওর নিচু ও স্থির। উনি নিশ্চল দৃষ্টিজোড়া তাক করে ওর শুকনো মুখটা মন ভরে দেখতে লাগলেন। পাখির ঘোর অস্বস্তি লাগলো, দৃষ্টিজোড়া এলোমেলো হয়ে এলো। আমতা আমতা করে হাত ছুটাতে ভীষণ মোচড়ামুচড়ি চালিয়ে গেল, ফলাফল শূন্য। অমন দানবের মতো শরীরের সঙ্গে সে পারে? ওনার এক হাতের মুঠোয় ও দুহাত বন্দি, অথচ সে এমন বান্দা ওনার মতন পুরুষের এক হাতের সঙ্গেই পারে না। লোকটা যে বেশ বলবান বোঝা গেল। ওনার পলকহীন তাকানোটা পাখির সহ্য হলো না। এমন সামনে বসে কেউ যদি ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, তাহলে লজ্জা না পেয়ে থাকা যায়? ও থুতনি গলদেশের সঙ্গে মিলিয়ে রাখে। উনি ওর আদল তর্জনী আঙুল দিয়ে উঁচু করে সবেগে তুলে ধরেন। পাখির অস্থির অস্থির লাগে, হাঁসফাঁস বাড়ে। ফের মোচড়ামুচড়ি করে হাত ছোটাতে চাইল, তখন তিনি শরীরের শক্তি খরচ করে আরও শক্ত করে চেপে ধরেন। পাখির রাগ লাগলো, চোখের পানি উপচে আসতে চাইল। সে নড়ে চড়ে ওঠে। উনি ওর থুতনিতে পুরুষালী ওষ্ঠাপুত ছুঁয়ে দেন। তর্জনী আঙুল মুখের ওপর চেপে ধরে শুধান, শীষ নড়ে না চান, মন ভরে দেখতে দে তো। জানিস কত দিনের তৃষ্ণার তো আমি, পুরা তিনটে দিনের, অথচ আমার মনে হচ্ছে দীর্ঘ 3 বছরের। এখন একটু পিপাসা মিটাই, কঠিন পিপাসা। নড়িস না প্লিজ। পাখি ভীষণ আকারে হাঁসফাঁস লাগলো, ঘোর অস্বস্তি নিয়ে দূরত্ব বজায় রাখতে চাইল। তার আগে লোকটা ওর হাত টেনে ধরলো, শীতল গলদেশ হতে বেরোলো, সরি কলিজা, প্লিজ আমার কথা শোন, আর কখনো অমন করব না। তবু কথা বলা বন্ধ করিস না প্লিজ, দরকার পড়লে আমি কানে ধরছি। সত্যি সত্যি উনি কানে ধরে 2-3 বার উঠবোস করলো, আর সঙ্গে মুখ দিয়ে বলল, আমি নবাব তালুকদার প্রতিজ্ঞা করছি, এরপরে যদি এমন কুৎসিত আচরণ করি, তাহলে আমার বউ আমাকে রোস্ট বানিয়ে খেয়ে ফেললেও আমি বাধা দিব না। পাখির ভীষণ হাসি পেল। ওনাকে কান ধরে উঠবাস করতে দেখে অনেক মজা লাগলো। অন্য সময় হলে সে হেসে এত করে বিছানায় গড়াগড়ি খেত, কিন্তু এখনকার ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। যাই হয়ে যাক, তার হাসা যাবে না, তাহলে লোকটা বুঝে যাবে তার উপর ওর কোনো রাগ অভিমান নেই। সব হাওয়া হয়ে গিয়েছে, স্বচ্ছ জলের ন্যায় শীতল হয়ে এসেছে। নারীরা কেন জানি এত কোমল, প্রিয় মানুষটির সঙ্গে বেশিক্ষণ রাগ অভিমান পুষে রেখে থাকতে পারে না। ওনাদের মিষ্টি মিষ্টি কথায় সব ভুলে যায়। তবে ওনাকে বুঝতে দিল না ভেতরকার মনোভাব। ওর গাল দুটি টেনে ধরে তিনি চুমু খান। মাফ করবি না জান, বিশ্বাস কর, তুই হিনা এক একটা দিন পাহাড় সমান ভারী মনে হয়েছিল। আমি ভালো ছিলাম না, ভীষণ কষ্ট হয়েছিল, ঠিক মতন ঘুমাতে পারিনি, খেতেও পারিনি। জিভ দিয়ে অদর ভিজিয়ে ফের বলেন, কটা ভাত খাওয়াবি? ভীষণ ক্ষুধা পেয়েছে, রাতে ভাত খাইনি। পাখির বড্ড মায়া জন্মালো। যতই হোক, উনি তো ওর স্বামী। ওনার শুকনো মুখটা দেখে আর না করতে পারল না, চুপচাপ ভাত আনতে চলে গেল। এনে জানলা দিয়ে ওনার হাতের কাছে রাখলো। নিঃসংকোচে তিনি অধর পিষে শুধালেন, খাইয়ে দে। পাখি চুপচাপ হাত ধুয়ে ওনার মুখের সামনে খাবার মেখে তুলে ধরল। উনি ও শুকনো নিরুত্তর মুখটার একটিবার পুরো দৃষ্টি বুলিয়ে বললেন, আমি তো বোবা বিয়ে করিনি রে, যে কথা বলতে পারে না। জন্মগতভাবে বোবা থাকলেও মেনে নেওয়া যেত, কিন্তু সুস্থ স্বাভাবিক থাকতেও কথা বলছিস না, সেটা মেনে নেওয়া আদৌ যায়? যতক্ষণ পর্যন্ত কথা বলবি না, সৃষ্টিকর্তার কসম একটা ভাতের দানাও আমি মুখে নিতাম না, এতে মরি আর বাঁচি। পাখি তবুও কথা বলল না। ঘোর অভিমানে ঢাকা মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নিল। ওর মুখ ঘুরিয়ে নেওয়া মুখটা দেখে ওনার ভেতরে হাহাকার ফেটে এফোর এফোর হয়ে যাচ্ছিল। পাহাড় সমান ভারী বুকটা ছ্যাঁত করে কেঁপে উঠল। চোখ ফেটে অশ্রু আসলো কি? হয়তো হ্যাঁ, নয়তো না। পুরো সহজে কাঁদে না। শত কষ্ট যন্ত্রণা ভোগ করার পরেও তারা কাঁদে না, অশ্রু ফেলে না। তারা কাঁদে প্রিয় নাইটের অবহেলায়। উনি তাচ্ছিল্যস্বরূপ হাসলেন। বুকটা প্রতিব শেখার ন্যায় জ্বলে উঠল। অবরুদ্ধ হয়ে এলো গলদেশ। কণ্ঠ ফুঁড়ে কয়েকটি শব্দ বেরিয়ে এলো, ঠিক আছে, তোর কথা বলতে হবে না, তুই তোর রাগ নিয়ে থাক, আমি চলে যাচ্ছি। তার মধ্যে পাখির চোখ দুটি ছলছল করে উঠল। বক্ষ অভ্যন্তরে বাজে ছলাৎ ছলাৎ। ক্রন্দনত গলায় মিহি কণ্ঠে ভেসে এলো, নিজেই তাড়িয়ে দেবে, আবার নিজেই ভালোবাসা দেখাবে। কি পেয়েছে নাকি? হ্যাঁ, আমি কি মানুষ না? না, আমার বুঝি কষ্ট হয় না? ওনার পা দুটি তন্মধ্যে থেমে গেল। পিছু ঘুরে ওর জলে ল্যাপটানো মুখটা দেখে অতি দ্রুত ছুটে এলেন। জানলা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে ওর হাত দুটি বুকে চেপে ধরলেন। কলিজা সরি, আর কখনো এমন করব না, বললাম তো।
পাখি ওনার হাত দুটি জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। উনিও চোখের পানি সযত্নে মুছিয়ে দিলেন। কাঁদে না যান, বেশি কাঁদলে মাথা ব্যথা করবে। দরজাটা খোল। দরজা চাপানো আছে, ধাক্কা দিন। উনি দরজা খুলে ভেতরে এলেন। ওর দেহটা এক প্রকার ছোঁ মেরে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরলেন। এতদিনে যত অশান্তি জ্বালা যন্ত্রণা ছিল সব নিমেষের মধ্যেই দূর হয়ে গেল। কিশোরী তত্তর করে নাড়িত অধর দুটি নিজের অধরের তলে পিষে নিলেন। শুষে শুষে নিচ্ছেন অমৃত শোধা। কিছুক্ষণ পর তিনি থামেন, গাল দুটিতে হাত রাখেন, ললাটের সঙ্গে ললাট লাগিয়ে বিষাদ মাখা মুখটায় সামান্যতম হাসতে চেষ্টা করলো। অতপর লম্বা লম্বা দম টানেন। তুই হলি আমার ভালো থাকার মেডিসিন, যাকে দূরে রেখে আমি নিজেও ভালো থাকতে পারিনি। তোর বিরহের আগুনে শতবার পড়েছি, নিদ্রাহীন জীবন পার করেছি। তবে আর দূরত্ব নয় বিরহ। যতই রাগ অভিমান থাকুক, কথা বলা প্লিজ বন্ধ করবি না। আমার দম বন্ধ লাগে। রাগের সময় কি বলেছি না বলেছি সেসব মনে রাখতে হয় না জান, ভুলে যা সব। তুই আমার, আমি তোর, শুধু এটাই মনে রাখ। পাখি নীরব রইল। উনি ফের মুখটা উঁচু করে তুলে থুতনিতে চুমু বসিয়ে দিলেন। এবার খাইয়ে দে। কেন, আপনার হাত নেই? না, তোকে দিয়ে দিয়েছি, এখন তোর হাতই আমার হাত। পারবো না আমি, নিজেই খেয়ে নিন। ওর একঘেয়ে মুখটা এক পলক দেখলেন। মুখ গোল, বুক ফুলিয়ে দম ছেড়ে বলেন। পাখি, বিশ্বাস কর, গত কয়েকদিন ধরে ঠিকমতো একবেলাও ভাত খেতে পারিনি আমি। দিবি একটু তৃপ্তি ভরিয়ে ভাত খাইয়ে? আমি প্রচণ্ড ক্ষুধার্ত। পাখি নড়ে চড়ে না, সেই একই ভাবভঙ্গি, নড়াচড়ার হেরফোন নেই। উনি ফের ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। অবসন্ন দেহটা টেনে হিঁচড়ে উঠে দাঁড়ালেন। নীরবে দরজা খুলে বেরিয়ে যেতে নেন। পাখি ওনার শার্টের পিছনাংশের একাংশ খামচে ধরল, নাক টেনে ফুপিয়ে উঠল। যাবেন না। লোকটা উল্টোমুখী অবস্থাতে মুচকি হাসেন। বাহ্যিক রূপ কাঠিন্য বজায় রেখে বলেন। ছাড় আমায়, আমি থাকলে তো কথা বলবি না, তাহলে থেকে কী লাভ? পাখি নাক টেনে বলল। বলবো। ভাত খাইয়েও তো দিবি না। দিব। উনি এবার ঘুরে ওর মুখোমুখি হয়ে বসলেন। চন্দ্রনত মুখটা উঁচু করে তুলে ধরেন। দু গালে গড়িয়ে যাওয়া অশ্রুগুলি বৃদ্ধা আঙুল দিয়ে মুড়িয়ে নেন। কাঁদিস না আর, কাঁদতে কাঁদতে তো সমুদ্র বানিয়ে ফেলবি। আপনিই তো কাঁদান শুধু। ঠিক আছে, এখন থেকে বেশি বেশি আদর দিব, তাহলে তো হবে। হুম। ভাত মাখিয়ে ওনার মুখের সামনে তুলে ধরল ও। উনি ঝটপট মুখে ভরে নিলেন। বেশ তৃপ্তি নিয়ে খেলেন। কতকাল যেন অনাহারে ভুগছেন। খাওয়া শেষ হলে পাখিকে নিয়ে বাইরে বের হন। উঠোনের মাঝে পাটি বিছিয়ে তার ওপর মোটা কাঁথা বিছান। এরপরে পাখিকে ওনার বুকের মধ্যে নিয়ে দীর্ঘ মুহূর্ত গল্পগুজব করেন। রাতের তারা ভরা আকাশ দেখেন। হঠাৎ বাড়ির আঙিনায় অজানা আগন্তুকের প্রতিবিম্ব দেখা গেল। পাখিও দেখল। না, পাখিকে ইশারায় চুপ থাকতে বলল। সে উঠে গেল। লোকটার পিছু নিল। উঠানের উত্তর দিকে ধানের আটি রাখা ছিল, সেখানে গিয়ে এক আটি ধান নিয়ে ছুটে চলল লোকটা। না, পেছন থেকে লোকটার গেঞ্জি টেনে ধরল। কিরে, তোর সাহস তো কম না? আমার শ্বশুর বাড়ি এসে আমার সামনে বসেই চুরি করিস? দিব ঘাটটা মটকিয়ে। লোকটা ভয় পেয়ে দ্রুত ধানের আটি ফেলে নওয়াফের পা জড়িয়ে ধরল। নওয়াজ ভাই, আমায় ক্ষমা করুন ভাই, অভাবে পড়ে চুরি করছি। ক্ষমা এক শর্তে করব, একসঙ্গে 2 আটি নিতে হবে, পারবি তো? লোকটা অবাক হয়ে যান। অধর ছড়িয়ে কতক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। আগে লোকের বাড়ি চুরি করতে গেলে ধরা পড়লে মার খেতে হতো। এখন মনে হয় যুগ পাল্টিয়েছে, মারের বদলে বোনাস দেয়। যাই হোক, ওনার মতন লোকের হাত থেকে বেঁচে ফিরেছে, এটাই অনেক শুক্রিয়া। লোকটা ভয়ে গুটিসুটি পেরে বলল। পারবো। তাহলে যা। আর হ্যাঁ, এরপরে তোকে এলাকায় নতুন করে চুরি করতে দেখলে 3 দিন 3 রাত মান্দারবনে বেঁধে ঝুলিয়ে রাখবো। এখন থেকে কাজ করে খাবি, যা। মান্দারবন একটি ভয়ঙ্কর জঙ্গল, যেখানে শত শত কাটা মান্দারের দেখা মেলে। এই জঙ্গলটি সকলের কাছে মাদারবন নামেই বেশ পরিচিত। প্রকৃত নাম মান্দার। যেখানে দিনের বেলাতেই মানুষ ভয়ে যায় না, সেখানে কিনা ওকে বেঁধে রেখে আসবে, ভাবা যায় ব্যাপারটা। ভয়ে সে গুটিসুটি মেরে বলল। আর চুরি করব না ভাই, এখন থেকে কাজ করে খাবো। মনে রাখিস কথাটা। জি, মনে রাখবো। লোকটার ভীতু মুখটা দেখে নাওয়াফ হাসতে হাসতে চলে এলো। ফের পাখিকে বিড়াল ছানার মতন বুকের ভেতরে ঢুকিয়ে নিয়ে চাদর দিয়ে ঢেকে দিলেন। পাখি মুখ উঁচু করে ওনার দিকে তাকিয়ে শুধালো। আপনি ওকে ছাড়লেন কেন?
বড়ই গরিব লোক, অভাবের স্বভাব নষ্ট করে তার জলজান্ত প্রমাণ। লোকটা স্বয়ং নিজে। এক সময় সবই ছিল, হঠাৎ দারিদ্রতা দেখা দেওয়ার কারণে আজ পথের ভিখারি, অভাবের কারণে আজ চোর হয়েছে। এখন রাখ ওসব। একটা গান শোনান। পাগল হয়েছিস? গান? তাও এই মাঝরাতে? তোর মা এসে উত্তম মধ্যম দিবে। পাখি শব্দ করে হেসে ফেলল। আপনি বুঝি আম্মাকে ভয় পান? আমি নবাব সৃষ্টিকর্তা ছাড়া কারো পরোয়া করি না। তাহলে ভয় কিসের? না ফের উত্তর দিল না। পাখি ওনার কাঁধে মাথা রেখে দৃষ্টিজোড়া অন্ধকার রাতের খোলা আকাশে তারার দিকে নিয়ে গিয়ে বলল, জানেন নওয়াব ভাই, আপনাকে নিয়ে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে, যেখানে থাকবে সবুজ বৃক্ষ, বড় বড় পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র, ফুল, পাখি ইত্যাদি ইত্যাদি। এমন জায়গায় আপনি আর আমি থাকবো সারাক্ষণ। ফিলিংসটা কেমন হবে বলুন তো? খুব বাজে, কারণ অমন জায়গায় কোনো মানুষ থাকে না, তবে বন্য প্রাণীরা থাকে। আপনি আবার ফিলিংসটার কোনো দামই দিলেন না। জান রে, ওসব স্বপ্ন আর কল্পনাই মানায়, বাস্তবতা খুব কঠিন রে জান। পাখির আর কিছু বলল না। ওনার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। উনি ওকে কোলে তুলে রুমে নিয়ে যান। পাখি মুখ ঘুরিয়ে নেয়। লোকটা শুধান, ম্যাডাম, আপনার রাগ কমেছে? রাগ কমলে একটু আদর করতাম আর কি। পাখি 2 হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকে নিল। লোকটা বুঝলেন মেয়েটার আর রাগ নেই, দারুণ লজ্জা পাচ্ছে। ওর লজ্জা বাড়িয়ে দিতে উনি ওর বুক থেকে ওড়না সরিয়ে সুতির জামাটার ভেতরে উদরের ওপর হাত বিচরণ করেন। ওর ললাটে পুরুষালী অধর ছুঁয়ে দেন। দুগালে এরপরে অধরে ধীরে ধীরে গলদেশে নেমে আসেন। পর্বতের ন্যায় ওঠানামা করা নরমাংসের সামনে এসে থেমে পড়ল। মেয়েটা ওনার দেহের নিচে পিছে একাকার। লোকটা নিদারুণ ভঙ্গিমায় হেসে ফেলেন। আমার লজ্জাবতী নেতিয়ে গেল কেন? পাখি ওনার বুকে কিল ঘুষি মারল। দুষ্টু লোক। পুরো দমে দুষ্টুমি না করেও আমাকে আজ দুষ্টু লোক উপাধি পেতে হচ্ছে। না না, এটা অন্যায়। শুধু অন্যায় নয়, ঘোরতম অন্যায়, মহা অন্যায়, রীতিমতন জুলুমও। অতপর আমি আজ অনেক অনেক দুষ্টামি করব। দেখি তুই কতটুকু দুষ্টমির ভার সামলাতে পারিস। পাখি ওনাকে বাধা দিল। প্লিজ না, পাশের রুমে আব্বা আম্মা আছে, আজ নয় অন্য একদিন। মাঝ রাস্তায় থামাস না জান, আমি বিক্ষুব্ধ হয়ে পড়লে তোরই কষ্ট পোহাতে হবে। পাখি কিছুতেই আর না বলতে পারল না। লোকটা নিজের স্পর্শ দ্বারা ওকে কবজা করে নিয়েছে ততক্ষণে। অতঃপর এই তারাভরা নিস্তব্ধ গভীর রজনীতে দুটো মানবের সন্ধি নামে। শীতের রাত্রে যেন দুটো শরীর একে অপরের একই প্রাণকেন্দ্রে হয়ে গিয়ে দাঁড়িয়েছে। ওনার নগ্ন বুকে মেয়েটার মাথা রাখা। বুকে আঁকিঝুঁকি করতে করতে মিনিট কয়েক পর পাখি বলল, বাহিরের দেশের ছেলেরা বউয়ের রাগ ভাঙাতে গিয়ে ঘুরতে নিয়ে যায়, মুভি দেখতে নিয়ে যায়, নতুন নতুন গিফট দেয়। আর আমাদের দেশের ছেলেটা বউয়ের রাগ ভাঙাতে গিয়ে বউদের গোসল করিয়ে ছাড়ে। উনি অদর পেশে খানিকটা হেসে নেন। কারণ বাঙালি ছেলেরা চতুর বেশি। যতটুকু সময় ঘুরবে, সিনেমা দেখবে, গিফটের প্যাকিং ট্যাকিং করে সময় অপচয় করবে, ততক্ষণে কয়েক রাউন্ড দেওয়া শেষ হয়ে যাবে। পাখি ওনার হাতে কামড় বসিয়ে নিল। এত ঠোঁট কাটা নির্লজ্জ কেন আপনি? তোর কাছে বিশ্বসেরা নির্লজ্জ হতে চাই, এতে ইজ্জত গেলে যাক, পরোয়া করি না। পাখি হেসে ফেলল, সঙ্গে উনিও। মিনিট কয়েকের মধ্যে মেয়েটা গভীর ঘুমে তলিয়ে গেল। ওর ঘুমন্ত মুখটার ওপর গভীর চুম্বন করে ওকে লেপ দিয়ে ঢেকে দেন। এরপরে উনি বেরিয়ে গেলেন। সকাল সকাল পাখি এসেছে কাছারি ঘরে, হাতে ওর নাস্তার প্লেট। সকালে আজ ভালো মন্দ রান্না হয়েছে। রাজহাঁসের মাংস, চালের রুটি, ভাপা পিঠা উল্লেখযোগ্য। বাড়িতে অতিথিরা এসেছে, সবই ওর নানা বাড়ির লোক। ওনাদের সঙ্গে ওর আম্মা কথা ঝুড়ি নিয়ে বসেছে। এই মুহূর্তে তিনি ভীষণ ব্যস্ত, এতএব ওকে মনে করার চান্স নেই। আর এই সুযোগে সে নাওফের জন্য নাস্তার প্লেট সাজিয়ে এনেছে। লোকটাকে দেখা গেল মাটি খুঁড়তে। কোন কালো প্যান্টের সঙ্গে সেন্টু গেঞ্জি পরনে, কোমরে একটি ছাইরঙা গামছাও বাঁধা। জমি 3 ভাগের 2 ভাগই কাটা শেষ, আর 1 ভাগ কাটতে 2 দিন লাগবে। এরপরে সমগ্র জমিতে লাল শাক, ধনেপাতা, সরিষা, সয়াবিন, পুঁই শাক, ঢেঁড়স, মিষ্টি কুমড়ার বীজ বপন করবে। উনি মাটি খুঁড়তে খুঁড়তে ক্লান্ত হয়ে পড়লেন। এই শীতের ভেতরেও শরীর ঘামে চটচটে, স্যাঁতসেঁতে, মুখটা ক্লান্তিতে ঢাকা। ললাটে ক্ষুদ্র ক্ষুদ্র সেচ জলগুলি গড়িয়ে পড়ে। কোদাল ফেলে রেখে এসে ঢকঢক করে পানি খেয়ে নেন। পানির বোতল রেখে ফের মাটি খুঁড়তে যান। এসে দেখেন কোদাল এখানে নেই। ভীষণ আশ্চর্য হলেন। ওনার স্পষ্ট মনে আছে এখানে কোদাল রেখে গিয়েছিলেন। তাহলে উড়ে গেল নাকি আজও? উনি
উনি ওপাশে সূক্ষ্ম নজরে তাকান। কোথাও দৃষ্টি জোড়াতে কোদাল পড়ে না। তাহলে গেল কই? আশপাশে একটু ভালো করে খুঁজলেন, পেলেন না। পাখি ঝুপড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটার কাণ্ড কারখানা দেখে মুখ চেপে হেসে যাচ্ছে। তার এত এত হাসি পাচ্ছে, মন খুলে গড়াগড়ি করে হাসতে পারলে বড্ড ভালো লাগতো। আপাতত খুব কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে। লোকটা যখন পানি খাচ্ছিল তখনই সে কোদাল লুকিয়েছে। হঠাৎ ওর পায়ে পিঁপড়া কামড় বসিয়ে দিল। ও মৃদু আর্তনাদ করে উঠল। আউচ! মরার পিঁপড়া কামড়ানোর আর সময় পেলি না? ওটাকে হাতের মুঠোয় পিষে ফের সবজির ক্ষেতের দিকে তাকালো। ও মা, লোকটা গেল কই? পাখি উঁকি মেরে ওনাকে খুঁজছিল। আচমকা ওষ্টা খেয়ে পেছনে হেলে পড়ে যাচ্ছিল। তখন পেছনে পিলারের ন্যায় শক্ত ও চওড়া খুঁটির সঙ্গে ধাক্কা লাগলো। উফ, সরি, খুঁটি নয়, শরীর হবে। দানবের ন্যায় শরীর। উনি পেছন থেকে ঘাড় উঁচিয়ে শুধালো। আমাকে খুঁজছিলি? পাখি অকস্মাৎ হকচকিয়ে উঠল। চোখে মুখে দৃঢ় গাঢ় অবাকতা, আশ্চর্যতা। বুকটা ধরফর করে এখনো কম্পিত করে যাচ্ছে। অকস্মাৎ ওনাকে দেখে কিঞ্চিত ভরকে গিয়েছিল ঠিকই, তবে নিজেকে স্বাভাবিক করতে যথেষ্ট টাইম নিয়েছে। ওষ্ঠ উল্টে বলে উঠল, আপনি? উনি ওর মুখের ওপর ঈষৎ ঝুঁকে পড়লেন। ওনার গরম গরম নিঃশ্বাসের বাতাস ওর চোখে মুখে আছড়ে পড়ে। গভীর ধূসর নেত্রমণি দুটো ওর দিকে তাক করা, মুখে চমৎকার হাসি ঝুলিয়ে রেখেছেন। নিম্নষ্ট চেপে শুধান তিনি। ভয় পেয়েছিস নাকি? দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে পাখি বলে উঠল। মোটেও নয়। লোকটা নেশাক্ত মণিজোড়া ওর ওপর তখনও স্থির। অমন গভীর ধারালো দৃষ্টিজোড়া ওর শরীর ভেদ করে যেন বুকে গিয়ে বেঁধে। অমন করে উন্মাদের ন্যায় কী দেখে কে জানে। ওর ভীষণ অস্বস্তি দেয়। পাখির গরম গরম লাগলো। তার ভেতরে উনি মন্ত্রমুগ্ধের ন্যায় এক পা করে ওর সন্নিকটে ধাবিত করে। পাখি ভয়ে ভয়ে পিছিয়ে যায়। এক সময়ে জাম্বুল গাছটির সঙ্গে গিয়ে ঠেকে। লোকটা দুহাতের মাঝে ওখানে ওকে বন্দি করে নেয়। ও বন্দি খাঁচার পাখির ন্যায় ওনার নিকটে বন্দি হয়ে থাকে। উনি অধর কামড়ে হাসেন। শুকনো অধর জিভে ডুবিয়ে শুধালেন। এখন পালাবি কোথায় যান? পাখি চোখ বড় বড় করে ওনার দিকে তাকায়। দূরত্ব ঘুচিয়ে লোকটা ওকে বুকের সঙ্গে মিশিয়ে নেন। ওর সমগ্র শরীরে বিদ্যুতের ন্যায় কম্পন বয়ে গেল। শরীর শিউরে উঠে লোম দাঁড়িয়ে যায়। সঙ্গে বাড়ছে বক্ষস্পন্দের গতিবেগের ধরফরানি। ভেতরকার ধকধক শব্দ যেন মাপা যায়, গণনা করা যায়, যার কম্পন সমগ্র শরীর নাড়িয়ে দেয়। ফুলে ফেপে ওঠানামা করা বক্ষের প্রতিটি গতিপথ ওনাকে তীব্র হারে উন্মাদ করে তোলে। কিশোরের সঙ্গ সান্নিধ্য পেতে আহ্বান করে। মেয়েটা মুখ গোল করে শ্বাস তোলে। উনি ওর গতিবেগ মাপেন। বক্ষের টালমাটাল উত্তেজনা উদ্বেগ বাড়িয়ে দিয়ে গ্রীবাদেশে বধন গুজে স্পর্শ করেন। পাখি ওনার চুল খামচে ধরে, পিঠে নখ দেবে দেয়। লোকটা অথর পিষে বাঁকা হাসেন। ওর কানের লতির কাছে মুখটা নিয়ে নরম লতিতে আলতো কামড় বসিয়ে দেয়। গলদেশে পুরুষালী অধরে ছোট ছোট স্পর্শ লেপটে দেন। বিভাজনের কিঞ্চিত নিচে দাগ লাগিয়ে কামড় বসিয়ে মুখ সরিয়ে আনেন। পাখি মৃদু আর্তনাদ করে উঠল। ব্যথা পেয়েছি তো, দুষ্টু লোক। ব্যথা পাওয়ার জন্যই তো দিয়েছি আমার জান। আমার সঙ্গে লুকোচুরি খেলা খেলতে আসিস না। পারবি না তো উল্টে ম্যামে বলে চেঁচাবি। রোদের কিঞ্চিত চিলিক ওনার ঘরমাক্ত মুখটার ওপর এসে পড়ল। তখন বিন্দু বিন্দু ঘামগুলি অদ্ভুত এক নজর কাড়ল। উনি ফের বলেন, লোকের বউরা ভালোবাসে তাদের বরকে যা ডাকে জান, সোনা, বাবু, বেবি, ময়না, টিয়া, কবুতর, মাশাল্লাহ। আর আমি যে একজন বউ পাইছি, সে আমায় ডাকে দুষ্টু লোক, বাজে লোক, খারাপ লোক, অসভ্য লোক, নির্লজ্জ লোক, খাটাস লোক, খচ্চর লোক, ঠোঁটকাটা লোক। এ হলো আমার কিশোরী বউয়ের ৯০ ইতিহাস। পাখি ফিক করে একগাল হেসে দিল। ওর মুখের ওপর কয়েক গুছো চুল এসে নৃত্য করছিল। উনি সেগুলি সযত্নে কানের লতির নিচে গুজে দিলেন। কোমল ওষ্ঠাগতের ওপর লম্বা চুম্বন করে থামেন। কলিজা, পায়ে ব্যথা আছে? অল্প। হাঁটতে সমস্যা হয়? না। যাবি কোথায়? যেখানে খুশি। পাগল লোক, বলুন কোথায়? গাবতলী মঞ্চনাটক হবে, সেখানে মেলা বসেছে। পাখির চোখ জোড়া খুশিতে জলজল করে উঠল। যাব মানে ১০০ বার যাব, ১০০০ বার যাব। তাহলে সন্ধ্যায় রেডি থাকিস, তবে বোরকা পরে যেতে হবে। কিন্তু আমার তো বোরকা নেই। চিন্তা করিস না, বোরকা সময় মতন পৌঁছে যাবে। কাজিরহাট বাজার থেকে গাবতলির বাজারের দূরত্ব খুব বেশি একটা নয়। যদি বলি হেঁটে গেলে ৩০-৪০ মিনিটের মতন লাগে।
আর অটোতে গেলে 10-15 মিনিট অটো ভাড়া আবার 15-20 টাকা লাগবে। আজকাল অটোওয়ালারা আবার বেশ কড়া দাম বাড়িয়েছে, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বস্তরে, সেখানে তাদের ব্যাটারি চার্জের টাকাও বাড়ে, ভাড়া তো বেশি হওয়ারই কথা। গাবতলী মেন রোডের পাশে ফাঁকা মাঠে মেলা বসেছে, শীতকালীন মেলা। সেখানে পিঠাপুলির আসর বেশ জমজমাট বেঁধে বসেছে। চিতায় চন্দ্রপুলি, ভাপা, নকশি, ফুল পিঠা, নারকেলের পিঠা, রসের পিঠা, ডালের পিঠা ইত্যাদি বিভিন্ন ধরনের পিঠার সুঘ্রাণ ছড়িয়েছে চতুর্দিক। ছোটোখাটো মঞ্চ নাটকের আয়োজন করা সেখানেই হয়েছে। ওই স্থানেই আজ ওদের আসার কথা। বাড়ির পেছনে হুডিওয়ালা জ্যাকেট, মুখে মাস্ক পরে বলিষ্ঠ কাঠখোট্টা দেহটা নিশ্চিন্তে বুকের সঙ্গে আড়াআড়ি হাত বেঁধে সাইকেলের সঙ্গে হেলিয়ে দাঁড়িয়ে আছে। যদিও সাইকেলটি তার নয়, স্বাধীনের। প্রয়োজন ছিল তাই নিয়ে এলো। বাইক নিলে সকলে তার পরিচয় জেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর ভেতরে পাখি থাকবে সঙ্গে। অতঃপর ঘটনার সমীকরণ অত্যন্ত জটিল, তাই সহজতম পথ অবলম্বন করা। তাছাড়া লোকে নানান গুজব ছড়াবে। এতদ্য ব্যতীত তার আবার দুশ্মনের অভাব নেই। কখন কোন দিক দিয়ে আক্রমণ করে বসে বলা দুষ্কর প্রায়শ। আবার কিছু সংখ্যক লোক আছে যাদের পেট আর পকেটে টাকা না থাকলেও গুজব ছড়ানো বন্ধ করে না। এ এক আজব লোক। বোরকা পরে নিকাব দিয়ে পুরো মুখোশটি ঢেকে পাখি পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। পুকুর পাড় গিয়ে দেখলো লোকটা শটান হয়ে দাঁড়িয়ে আছে, মুখ হয়ে গাম্ভীর্যে ঘেরা। ওকে দেখে সৌজন্যমূলক হাসলো। পাখি ভীত মুখটা নিয়ে পরপর দম ছাড়ল। এদিক ওদিক ভয়াতুর মৃগ নয়নজোড়া দুটি নিবদ্ধ করে এরপরে দ্রুত ওনাকে তাড়া দিল। কণ্ঠে ওর হাই হুতাশ। জলদি চলুন, কোনো রকম এসেছি, আম্মা দেখলে সর্বনাশ। লোকটার ভেতরে বিন্দুমাত্র তাড়াহুড়োর ভ্রুক্ষেপ দেখা গেল না, না কোনো প্রকার ভয়ভ্রান্তি লুকিয়েছিল। বরঞ্চ হাত দুটি উঁচিয়ে লম্বা আলিস্যমি দিয়ে হাত ঘড়িটি সূক্ষ্ম ধূসর নেত্রমণিতে এক পলক দেখে ওর নখ প্রান্ত থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলালো। বৃদ্ধা আঙ্গুল দিয়ে শুষ্ক অধৈর্যরা ঘষতে ঘষতে শুধালেন, এত দেরি হলো কেন? দেরি হবে না, আম্মা ঘুমিয়েছে, তারপরে এসেছি, এখন চলুন তো। উনি সাইকেলে স্ট্যান্ড ওঠাতে ওঠাতে বললেন, পিছন থেকে শক্ত করে ধরে বসিস, নয়তো বাতাসের সঙ্গে উড়ে যাবি। পাখি ওনার কাঁধে হাত রেখে মৃদু হেসে ফেলল। অদর ছড়িয়ে যাওয়া হাস্যবান ওষ্ঠাগত হতে বেরিয়ে এলো, সমস্যা কি, আপনাকেও সঙ্গে নিয়ে যাব? উনি গাম্ভীর্যে ভরা মুখটাই সামান্যতম হাসতে চেষ্টা করেন। সাইকেল চালিয়ে যাচ্ছেন মাটির চওড়া রাস্তা দিয়ে। দুপাশে ফসলি জমি, মধ্যখানে মাটির চওড়া কাঁচা রাস্তা। পুঞ্জীভূত কুয়াশার সঙ্গে শস্য বাতাসে গা কাঁপিয়ে ছাড়ে। খাটাসের ডাকে গা ছমছমে হয়ে আসে। আবার আক্ষেত থেকে শিয়াল ভায়ার ও শকুনের লোমহর্ষ বিভৎস হাড় কাঁপানো হাক কলিজা পর্যন্ত কাঁপিয়ে নাড়িয়ে তোলে। গা কাটা দিয়ে শরীরে লোম ফুলে ওঠে। কেমন শরীর হিমপ্রবাহ হয়ে ভয় ভয় লাগলো ওর। সামনে টর্চ অন করে রেখেছেন উনি, তবুও পাখির ভয় কমল না। চোখ মুখ খিচে পেছন থেকে ওনাকে শক্ত করে বুকের সঙ্গে জাপটে ধরে রাখলো, যেন দুটো দেহ একাকার হয়ে মিলেমিশে আছে। অর্ধেক পথ যাওয়ার পর উনি হঠাৎ থেমে পড়লেন। স্ট্যান্ড নামিয়ে সাইকেল থেকে নেমে পড়লেন। পাখি একঘেয়ে মুখটি নিয়ে বিড়বিড় করলো, এর আবার কি হলো? উনি কপলতয়ে চিন্তিত ভাঁজ রেখায় এঁকে শুধালেন। সাইকেল থেকে নাম। পাখি আশ্চর্য হলো, চোখে মুখে দীর্ঘ অবাকতা নিয়ে বলল, কেন? নামতে বলছি, নামবি, এত প্রশ্ন করিস কেন? পাখি পেঁচার মতন মুখটা নিয়ে নেমে দাঁড়ালো। সামনে গিয়ে বস। হ্যাঁ? হ্যাঁ, যা বস। ওর আগে গনগন করতে করতে সাইকেলের সামনে উঠে বসলো। ও বসতেই উনিও ওর পিছাংশে উঠে বসলেন। ফের সাইকেল চালাতে শুরু করে দেন। পাখির কোমল শরীর গিয়ে ওনার প্রশস্ত বলবান চওড়া বুকের সঙ্গে মিশে গেল, যেখান থেকে ওনার হৃৎস্পন্দনের গতি স্পষ্ট শোনা যায়। ও কান পেতে শুনল, ধকধক করে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে যেন। অদ্ভুত এক শিহরণে ওর ভেতরটা কাঁপিয়ে তুলল। তবে ভীষণ ভালো লাগলো। ওনার গরম গরম উষ্ণতা ওর গায়ের আঁচড়ে পড়ছে। লজ্জায় ওর গাল দুটি ভীষণ ভারী ভারী ও রক্তিম হয়ে আসে। মুহূর্তটা সত্যিই চমৎকার, ক্যামেরায় মুঠোবন্দি করে রাখার মতন। সাইকেল চালাতে চালাতে তিনি শুধালেন, বউ পিছনে রেখে সাইকেল চালিয়ে মজা আছে জান? বউ থাকবে সামনে, যাতে চুমু খেতে ইচ্ছে করলেও টপ টপ করে খাওয়া যায়, যেমন এই। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উনি দুটো চুমু খেয়ে বসলেন। পাখি ওনার হাতের ওপর হালকা থাপ্পড় বসালো। পাগল নাকি? তৎক্ষণাৎ লোক তার হাত ঢিলে হয়ে এলো। উনি সতর্কীকরণ মনে হঠাৎ আঁতকে উঠলেন, দ্রুত ব্রেক করতে চাইলেন।
তার আগেই সাইকেল কন্ট্রোল হারিয়ে দুর্ঘটনার শিকার হতে হলো। বিলের মধ্যে দুজনে পড়ে গেল। পড়ে সে কি দুজনের হাসি, গা কাঁপানো হাসিতে দুজনে মেতে উঠল। উনি ওকে চেপে ধরে গালে কামড় বসিয়ে দিলেন। ফসলি জমিতে খড়কুটো কেটে শোকাতে দিয়েছিল লোকেরা, তার উপর চিটপটাং হয়ে দুজনে শুয়ে আছে। দুজনের মুখে লেগে আছে কিঞ্চিৎকর প্রফুল্লচিত্ত হাসি। সাইকেল তাদের থেকে কিছুটা দূরে। ব্যথা যদিও বেশি একটা পায়নি, তবু না ফের ডান হাতটা একটু ছিলে গেছে, এর বেশি কিছু না। দুজনে ফের উঠে বসলো। উনি সাইকেলে ওঠার আগে হুমকি স্বরূপ ঝাড়লেন, আর একটু নড়াচড়া করবি না, এবার পড়লে সোজা কোমরের নাট বল্টু থাকবে না, খুলে খুলে সব পড়বে। পাখির মাথা নাড়িয়ে বোঝালো। ঠিক আছে। ওরা যখন মেলায় পৌঁছায় তখন রাত 9টা। চতুর্দিকে হরেক রকমের আলো, বিভিন্ন ধরনের দোকানপাট। উনি দুটো টিকিট কেটে এনে মঞ্চ নাটক দেখতে ঢুকে পড়লেন। কিছুক্ষণ দেখার পর পাখির আর ভালো লাগলো না, খাপছাড়া ও চরম বিরক্ত লাগলো। এসব দেখতে মানুষ টাকা খরচ করে আসে, ধ্যাত, সব টাকা জলে গেল। ওনাকেও আঙুলের মাথা দিয়ে খোঁচা দিয়ে ডেকে তুলল, ফিসফিসিয়ে বলল, এই যে শুনছেন, আমার ভালো লাগছে না, চলুন বাইরে যাই। উনি উঠে দাঁড়ালেন, শার্ট টেনে টুনে ঠিক করে ওর হাত ধরে বললেন, আয়। ওরা একটি চুড়ির দোকানের সামনে এসে থামলো। এখানে বিভিন্ন ডিজাইনের রং বেরঙের চুড়ির কালেকশন রয়েছে। নাফ ওকে নিয়ে দোকানটিতে গেল। ভীষণ ভিড়, দাঁড়ানোর বিন্দুমাত্র জায়গা নেই, সব লেডিস। পুরুষ স্বল্প সংখ্যক হবে, তবুও ঠেলে ঠুলে ওরা ঢুকলো। এক মুঠো চুড়ি হাতে নিলেন তিনি। ওর হাত টেনে নিজের কাছে এনে ওই এক মুঠো চুড়ি উনি পরিয়ে দেন। এরপরে হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। কুচকুচে জোড়া ভ্রু দুটি উঁচিয়ে ঠোঁট উল্টে বললেন, পারফেক্ট। দাম কত? দোকানদার বলল, দেখি 4 মুঠ দেন। পাখি বাধা দিল, লাগবে না, আমার অনেক আছে। তাছাড়া আপনারই এখন চলতে কষ্ট, এখন কেনার প্রয়োজন নেই, শুধু শুধু টাকা অপচয় করা। উনি চোখ রাঙালেন, তুই বেশি বুঝিস, চুপ থাক। নৌফ ভাই, আবার আমার মুখের উপর দিয়ে কথা বলিস। আমার ইচ্ছে হয়েছে আমার বউটাকে চুরিতে দেখবো, ব্যাস। আর কোনো প্রশ্ন? পাখি হতাশ হলো, করুণ ও নিচু মুখে বলল, না। চুরির সঙ্গে আলতা গাজরা কিছু সংখ্যক জুয়েলারি কিনে দিলেন। পাশের দোকানে হঠাৎ একটি মেরুন রঙের শাড়ির ওপর ওনার দৃষ্টি আটকে পড়ল। এত সুন্দর শাড়িটা, উনি না তাকিয়ে থাকতেই পারলেন না। যেমন গাঢ় রং, তেমন চোখ ধাঁধানো সুন্দর। কল্পনা করতে লাগলেন ওই শাড়িটিতে ওনার প্রিয় নাইটিকে কেমন লাগবে দেখতে। সেকেন্ড কয়ের মধ্যে মনে শুধু একটা কথাই আসলো, জাস্ট অসাধারণ। দোকানের কাছে দাম জিজ্ঞেস করলেন। এই যে ভাই, ওই মেরুন রঙের শাড়িটার দাম কত পড়বে? দোকানি বলল, 3500 টাকা। উনি পুরো পকেট হাতিয়ে এই মুহূর্তে শুধুমাত্র 1000 টাকার একটি নোট পেলেন। তিনি প্রচণ্ড রকমের হতাশ হলেন। অধর জিভে ডুবিয়ে গভীর ভাবান্তরে বসলেন। এমন খালি পকেট কোনোদিনও হয়নি। জীবনের সবচেয়ে করুণ, নির্মম, নিষ্ঠুর মুহূর্ত ছিল বুঝি এটা। আজ ঠিকই উপলব্ধি করতে পারলেন, নিম্ন মধ্যবিত্তরা চাইলে সব কিছু করতে পারেন না। শখ করে শখের নারীকে 3-4 হাজার টাকার শাড়ি গহনা কিনে দিতে পারেন না। তাদের কাছে 1000 টাকাই অনেক, সেখানে 3000 টাকার শাড়ি কেনা কেবল স্বপ্ন বিলাসিতা। উনি ফোঁস করে এদিক ওদিক তাকিয়ে লম্বা তপ্ত শ্বাস টানেন। পাখি ওনার কয়েক হাত থেকে দূরে দাঁড়িয়ে ওনার মনোভাব বুঝতে চেষ্টা করে। মেয়েটা দোকানটায় রেগেই আসেনি, কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। দোকানিকে তিনি হাতের ইশারায় ডেকে বললেন, ভাই শাড়িটা নামিয়ে প্যাকিং করুন, আমি টাকা নিয়ে আসতেছি। লোকটা বলল, আচ্ছা। তিনি পাখির সন্নিকটে গিয়ে বললেন, তুই এখানে দাঁড়া, আমি একটু আসতেছি। পাখি ওনার হাত টেনে ধরল। আমাকে একা রেখে যাবেন না। ওর ভীতু মুখটা দেখে তার ভীষণ মায়া জন্মালো। হাতের মুঠোয় মেয়েটির কোমল হাত দুটি নিয়ে চুমু খান। বলেন তিনি, ভয় পাস না, এখানেই আশপাশে আছি। পাখি করুণ চোখে তাকিয়ে ওনার বেরিয়ে যাওয়াটা দেখলো। ওর থেকে খানিকটা দূরে গিয়ে তিনি ফোন ঘেটে নিখিলকে কল বসান। নিখিল ব্যস্ত ভঙ্গিতে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বল। 2500 টাকা ধার দে। নিখিল আকাশ থেকে যেন পড়ল। অবাকের সর্বোচ্চ চূড়ায় বিস্ময়ে পৌঁছে গেল। কৌতূহলে অধর ছড়ায়। ভালো করে নাম্বারটা দেখলো, না, নাম্বার তো ঠিকই আছে। তাহলে সে কি ভুল শুনছে, না দিবা স্বপ্ন দেখছে? কি রে, কথা বলছিস না কেন? ওনার গাম্ভীর্য ডাকে নিখিলের সদ্বিদ শক্তি ফেরে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে হাসতে হাসতে শোধায়, কাহিনী কি বস? যে ব্যক্তি চায়ের দোকানের সামনে সামান্য বিলটা পর্যন্ত কাউকে দিতে দেয় না, জন্মের পর থেকে আজ পর্যন্ত কারো কাছ থেকে একটা টাকা পর্যন্ত ধার চায়নি, সে
সে আজ স্বয়ং আমার কাছ থেকে টাকা ধার চাইছে। এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য বলে মেনে নিব বল? নাফ মুখের ভাবভঙ্গি সিরিয়াস করে তুলল, চিবিয়ে চিবিয়ে বলল, ফাইজলামো করিস না। আমার প্রয়োজন আছে, তোর টাকা লাগলে কাচ্চি ডাইনে যা, ওখানে গিয়ে ম্যানেজারের কাছ থেকে নিয়ে নিবি। আর হ্যাঁ, আমি ধার নিতাম না কারণ ছাড়া, জানিস তো। হ্যাঁ জানি জানি, আমি যে আপনার রেস্টুরেন্ট ও হোটেল থেকে 1 মাসে একটা টাকাও তুললেন না সেটাও জানি। যাই হোক, 5,000 দিচ্ছি।